ক্লাস 9 এর আগের দিন আমরা চিঠি স্বামী বিবেকানন্দের লেখা চিঠি রচনাংশের কিছুটা অংশ পড়েছিলাম। তারপরে বিভিন্ন নানান কারণে ঝড় বিভিন্ন নানান কারণে আমাদের আর পড়াটা এগোয়নি। তো আজকে আমরা সেই চিঠি যতটা পড়া হয়েছিল তার বাকি অংশটা আমরা একটু পড়াটা বুঝে নিই। আমরা চিঠির প্রথমটা থেকে কি জানতে পেরেছিলাম যে স্বামী বিবেকানন্দ মিস নোবেলকে চিঠি লিখছেন, যেহেতু তিনি জানতে পেরেছেন যে মিস নোবেল এদেশে আসতে ইচ্ছুক এবং এদেশে এসে তিনি কাজ করতে ইচ্ছুক এদেশের সাধারণ মানুষের জন্য। তো তিনি মনে করেছেন, স্বামী বিবেকানন্দ মনে করেছেন যে এটা ভীষণ একটা ভালো প্রস্তাব, যে যদি মিস মার্গারেট নোবেলের মতন একজন তেজি নারী এদেশে আসেন, এদেশের আর্থসামাজিক সমস্ত কিছুর জন্য সেটা ভীষণ ভীষণ ভালো কাজ করবে অবশ্যই। কিন্তু তারপরেও স্বামী বিবেকানন্দের মনে হয়েছে যে তিনি এদেশে আসলে মিস মার্গারেট নোবেল এদেশে আসলে তিনি বিভিন্ন রকম হয়তো কিছু অসুবিধার সম্মুখীন হতে পারেন। সেই অসুবিধাগুলো কি কি? প্রথম কথা হচ্ছে আমাদের দেশের মানুষরা তাকে কিভাবে নেবে, কারণ এদেশে বেশিরভাগ মানুষেরাই কুসংস্কারে আচ্ছন্ন, তারা হয়তো তাকে খুব একটা ভালোভাবে নেবে না। দ্বিতীয়ত, এদেশে থাকা বিদেশিরা বা ইউরোপীয়রা তারাও তাকে খুব একটা ভালো চোখে নেবে না। তারা হয়তো তার প্রতিটা পদক্ষেপকে খুব ভালো করে লক্ষ্য রাখবে যে কী উদ্দেশ্যে মিস মার্গারেট নোবেল এদেশে এসে এত বেশি কাজ করছেন, প্রতিটা জিনিসকে তারা হয়তো লক্ষ্য রাখার চেষ্টা করবে। তৃতীয়ত, এদেশে আসার পরে তিনি কাজ করতে গেলে বিভিন্ন রকম অসুবিধার সম্মুখীন হতে পারেন, কখনো সেটা আমাদের দেশেরই মানুষদের দ্বারা। যেহেতু তিনি বিদেশ থেকে আসছেন তাই আমাদের দেশের মানুষ তাকে ম্লেচ্ছ বলে মনে করে, মানে তাকে অস্পৃশ্য বলে মনে করে। সেক্ষেত্রে তার কাজটাকে তারা হয়তো ভালোভাবে নাও মেনে নিতে পারে। এবং আরেকটা যেটা ভীষণ রকম তার অসুবিধার কারণ হতে পারে সেটা হচ্ছে পরিবেশগত বা প্রাকৃতিকগত। যেহেতু আমাদের দেশ হচ্ছে গ্রীষ্মপ্রধান, তাই আমাদের দেশে এসে এই উষ্ণতা, এই দেশের গ্রীষ্ম বা গরম জিনিসটাতে তিনি হয়তো ঠিক সেভাবে নিজেকে মানিয়ে নাও নিতে পারেন, সেটা তার পক্ষে কষ্টসাধ্য হতে পারে। তো এই সমস্ত কিছু জিনিস তাকে জানিয়ে দিয়ে তিনি মনে করেছেন চিঠিটা লেখার তাকে প্রয়োজন। তো আমরা আজকে বাকি যতটা ছিল সেটা আজকে আমরা একটু পড়াটা বুঝে নিই। কর্মে ঝাঁপ দেবার পূর্বে বিশেষভাবে চিন্তা করো, এবং কাজের পরে যদি বিফল হও কিংবা কখনো কর্মে বিরক্তি আসে, তবে আমার দিক থেকে নিশ্চয় জেনো যে আমাকে আমরণ তোমার পাশেই পাবে। তিনি বলছেন তুমি কর্মে ঝাঁপ দেওয়ার আগে, আমরা যখন কোথাও কোনো কাজ করার কথা ভাবি, সেই কর্মে ঝাঁপ দেওয়ার আগে আমরা আরেকটু যেন বিশেষভাবে, এটা তিনি মিস মার্গারেট নোবেলকে বলছেন, কর্মে ঝাঁপ দেওয়ার আগে তুমি বিশেষভাবে চিন্তা করো যে যদি তুমি কাজ করতে গিয়ে বা কাজের পরেও যদি তুমি কোথাও কোনোভাবে বিফল হয়ে যাও, সফল না হও, তাহলেও কিন্তু তুমি, বা যদি তোমার কাজ করতে করতে ভালো না লাগে, যে দেশ থেকে তুমি ঠিক প্রত্যেকটা ক্ষেত্রে যদি তুমি প্রতিকূলতার সম্মুখীন হও, এই দেশে বিরোধিতার সম্মুখীন হও, তখন যদি তোমার সেই কাজটা করতে গিয়ে বিরক্ত লাগে, তাহলে কিন্তু তখন যদি তুমি মনে করো যে তুমি সেই কাজটা আর করবে না, তাহলে তুমি কিন্তু সবসময় একটা কথাই জেনো যে তুমি আমাকে সবসময় আমরণ মানে মৃত্যু পর্যন্ত তোমার পাশেই পাবে। তা তুমি ভারতবর্ষের জন্য কাজ করো আর নাই করো, বেদান্ত ধর্ম ত্যাগই করো আর ধরেই থাকো, তুমি সবসময় আমাকে তোমার পাশে পাবে। সেটা তুমি ভারতবর্ষের জন্য কাজ করলেও পাবে, না করলেও পাবে। বেদান্ত ধর্ম মানে হিন্দু ধর্ম, এই ধর্মটাকে তুমি ত্যাগ করলেও পাবে বা ধরে রাখলেও পাবে। মরদ কি বাত, হাতি কা দাঁত, একবার বেরোলে আর ভিতরে যায় না। খাঁটি লোকের কথারও তেমনি নড়চড় নেই, এই আমার প্রতিজ্ঞা। হাতির দাঁত যখন একবার বাইরে বেরিয়ে আসে, সেটাকে যদি আমরা মনে করি টেনে টুনে ভিতরে আবার ঢুকিয়ে দেবো, সেটা যেমন কখনই সম্ভব নয়, তেমনই তিনি মরদ মানে করে পুরুষদেরকে বোঝানো হচ্ছে। যে তিনি বলছেন যে প্রকৃত পুরুষ হবে সে কিন্তু যদি কোথাও কাউকে কোনো কথা দিয়ে রাখে, কোথাও কোনো কিছুর অঙ্গীকার করে থাকে, তাহলে সে কিন্তু তার যতই অসুবিধা হোক, যতই সে বাধার সম্মুখীন হোক না কেন, সে কিন্তু তার কথাকে ঠিক মানে সে তার কথাটাকে অবশ্যই পালন করবে। সেটা একবার মুখ থেকে বেরিয়ে যাওয়া কথা, সেটাকে কখনোই সে আর ফেরত নেবে না। খাঁটি লোকের কথারও তেমনি নড়চড় নেই। খাঁটি লোক মানে যার মনে এক মুখে এক, দুদিকেই যে এক, তাকে আমরা কি বলে থাকি? সচরাচর খাঁটি লোক বলে থাকি। মনে এক মুখে আর এক হলে তাকে আমরা কিন্তু খাঁটি লোক বলি না। তো যে মানুষের মনে এবং মুখে দুদিকেই একরকম ভাবনা চিন্তার যে অধিকারী, সে মানুষটাও কিন্তু, তারও কিন্তু কথা কোনো নড়চড় হয় না। সেটাই হচ্ছে আমার প্রতিজ্ঞা। আবার তোমাকে একটু সাবধান করা দরকার।
তোমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে। তিনি আবার কি বলছেন, তোমাকে আবার একটু তিনি বলছেন যে তোমাকে আমি একটা বিষয় সাবধানও করে দিতে চাই, তোমাকে কিন্তু নিজের পায়ে দাঁড়াতে হবে। নিজের পায়ে দাঁড়াতে হবে মানে এই না যে মিস মুলার সরি মার্গারেট নোবেল পঙ্গু ছিলেন, তা কখনোই নয়। তিনি যথেষ্টই সুস্থ সবল সম্পূর্ণ একটা মানুষ ছিলেন। নিজের পায়ে দাঁড়াতে হবে বলতে বোঝাতে চেয়েছেন মিস মুলার কিংবা অন্য কারোর পক্ষপুটে আশ্রয় নিলে চলবে না। যে তুমি এই দেশে আসবে, এই দেশের মানুষের হয়ে কাজ করবে, যদি কখনো কোথাও কোনো বাধার সম্মুখীন হও, সঙ্গে সঙ্গে তুমি মিস মুলার বা অন্য কারোর আশ্রয়ে নিজে চলে যাওয়ার কথা ভাববে বা কারোর থেকে সাহায্যের আশা করবে, এইরকম করলে কিন্তু চলবে না। তোমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে, তোমাকে নিজের প্রতি আত্মবিশ্বাস রাখতে হবে, নিজের মানসিকতার প্রতি দৃঢ় মানসিকতার হতে হবে। তুমি কিন্তু যত বাধারই সম্মুখীন হও না কেন বা বিপদের সম্মুখীন হও না কেন, কখনো কারোর আশ্রয় চলে গেলে কিন্তু চলবে না। তার মিস মুলার তার নিজের ভাবে মিস মুলার চমৎকার মহিলা। তিনি নিজে মনে করছেন যে মিস মুলার হচ্ছেন ভীষণ একজন চমৎকার মহিলা, খুব ভালো মানুষ। কিন্তু দুর্ভাগ্যক্রমে এই ধারণা ছেলেবেলা থেকে তার মাথায় ঢুকেছে যে তিনি আজন্ম নেত্রী, আর দুনিয়াকে ওলটপালট করে দিতে টাকা ছাড়া অন্য কিছুর প্রয়োজন নেই। মিস মুলার কি ভাবেন না, মিস মুলার ভাবেন তিনি ছেলেবেলা থেকেই মোটামুটি যখন তার জ্ঞান হয়েছে বা তিনি একটু বড় হতে বুঝতে শিখেছেন, তিনি তখন থেকেই আজন্ম নেত্রী। তিনি ছেলেবেলা থেকেই তার মধ্যে একটা নেতৃত্ব দেওয়ার একটা বিশেষ গুণ তার মধ্যে রয়েছে। যে কোনো বিষয়ে তিনি নেতৃত্ব দিতে পারেন, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে কোনো দুনিয়াকে যদি কোনো মানে যে দুনিয়াতে যে জিনিসটা চলে আসছে এতদিন ধরে, সেই জিনিসটাকে যদি আমরা একটু এদিক ওদিক করতে চাই, সেই ওলটপালট করার জন্য একটা জিনিসেরই ভীষণ প্রয়োজন, সেটা হচ্ছে টাকা। কিন্তু সবসময় তো সেটা হয় না, টাকা দিয়ে সবসময় সব জিনিসকে ওলটপালট করা যায় না, এটা কিন্তু মিস মুলার মনে করেন না। এই মনোভাব তার অজ্ঞাতসারেই বারবার মাথা তুলছে এবং দিন কয়েকের মধ্যেই তুমি বুঝতে পারবে যে তার সঙ্গে বনিয়ে চলা অসম্ভব। এই যে মনোভাবটা তার মধ্যে, যে টাকা দিলে দুনিয়ার সবটুকুকে এদিক থেকে ওদিক ওলটপালট করে দেওয়া যায়, এই যে ভাবনাটা, এটা দুদিন ছাড়াই তার মাথার মধ্যে মাঝে মাঝেই মাথা চাড়া দিয়ে উঠছে। তাই তুমি তার সঙ্গেও কাজ করতে গেলে তুমি এটা বুঝতে পারবে যে তাকে খুব বেশি দিন মানিয়ে নিয়ে চলাটা একটু অসম্ভব ব্যাপার। কারণ যে মানুষ মনে করে টাকা দিলে সব কিছু হয়ে যাবে, তার মধ্যে কোথাও হলে একটা অহংকার প্রকাশ পায়, সবার তার সঙ্গে নাও মিলতে পারে। তার বর্তমান সংকল্প এই যে তিনি কলকাতায় একটা বাড়ি ভাড়া নেবেন তোমার ও নিজের জন্য, এবং ইউরোপ ও আমেরিকা থেকে যেসব বন্ধুদের আসার সম্ভাবনা আছে তাদেরও জন্য। বর্তমানে মিস মুলার কি ভেবেছেন না, বর্তমানে মিস মুলার ভেবেছেন যেহেতু মিস মার্গারেট নোবেল বিদেশ থেকে আসছেন এবং আরও অন্যান্য তাদের পরিচিতরা ইউরোপ থেকে বা আমেরিকা থেকে আসতে পারে, তাদের জন্য তিনি একটা কলকাতায় বাড়ি ভাড়া নেবেন, সেখানে যাতে তারা ভালোভাবে থাকতে পারে। এটা অবশ্য তার সহৃদয়তা ও অমায়িকতার পরিচয়। এই যে ভাবনাটা তিনি ভেবেছেন, এটা অবশ্যই একটা ভীষণ ভালো মনের পরিচয়। কিন্তু তার মঠাধ্যক্ষ সুলভ সংকল্পটি দুটি কারণে কখনো সফল হবে না। তিনি আবার কি বলছেন, তার মধ্যে যে এক মঠাধ্যক্ষ মানে কোনো মঠের অধ্যক্ষ, তা এই যে তার মধ্যে যে একটা ভাবনা চিন্তা রয়েছে, এই সংকল্পটা কখনোই সফল হবে না। কেন? তার রুক্ষ মেজাজ এবং অদ্ভুত অস্থির চিত্ততা। তার মধ্যে একটা প্রচণ্ড রুক্ষ মেজাজ সারাক্ষণ কাজ করে, তিনি ভীষণ রুক্ষ স্বভাবের। এই জন্যই এই একটা ভাবনা চিন্তাটা সফল হবে না। দ্বিতীয়ত মানে তার কাছে যদি কেউ এসে থাকতেও চায়, তার 2 দিন 3 দিনের রুক্ষ ব্যবহারে চতুর্থ দিন তারা তার আশ্রয় থেকে চলে যাওয়ার কথা ভাববে। এবং তার অদ্ভুত অস্থির চিত্ততা, এই তিনি মনে করলেন একটা কাজ করবেন, পরক্ষণে আমার ভাবলেন যে না, আমি এই কাজটা করবো না, অন্য কোনো কাজ করব। কারো কারো সঙ্গে দূর থেকে বন্ধুত্ব করাই ভালো। তিনি কি বলছেন, কারো কারোর সঙ্গে বন্ধুত্বটা দূর থেকে যতটা থাকে ততটাই ভালো, বেশি কাছাকাছি গিয়ে বন্ধুত্ব করার কোনো প্রয়োজন নেই। যে নিজের পায়ে দাঁড়াতে পারে তার সবই সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। যে মানসিকভাবে অত্যন্ত দৃঢ় মানসিকতার, যার আত্মবিশ্বাস রয়েছে নিজের প্রতি, যে যতই যে কোনো কাজ করতে গিয়ে আমি যতই বাধার সম্মুখীন হই না কেন, বিপদের সম্মুখীন হই না কেন, আমাকে আমার কাজ করার মানসিকতা থেকে কেউ টলাতে পারবে না, আমি এই কাজটা সফল করবই। তো সেক্ষেত্রে তার কি হয়, সে যে কোনো কাজই শেষ পর্যন্ত সফলভাবে করতে পারবে। মিসেস সেভিয়ার নারীকুলের রত্নবিশেষ, এত ভালো এত স্নেহময়ী তিনি বলছেন যে মিসেস সেভিয়ার যিনি রয়েছেন তিনি হচ্ছেন নারী কুলের রত্নবিশেষ, তিনি প্রচণ্ড স্নেহময়ী মানুষ একটা।
সেভিয়ার দম্পতি একমাত্র ইংরেজ যারা এদেশীয়দের ঘৃণা করেন না, এমনকি স্টার্ডিকেও বাদ দেওয়া চলে না। স্টার্ডি এবং সেভিয়ার দম্পতি এরা এদেশে এসছেন, এরা কিন্তু কোনো এদেশীয়দের ঘৃণা করেন না, বরঞ্চ এরা এদেশে মানুষদের তাদের প্রতিবেশী সমানভাবে তাদের সঙ্গে মিলেমিশে থাকতে, কাজ করতে তারা চান। একমাত্র সেভিয়াররাই আমাদের উপর মুরব্বিয়ানা করতে এদেশে আসেননি। বলছেন যে একমাত্র সেভিয়ার দম্পতিকে দেখেই তার মনে হয়েছে যে এরা আমাদের দেশের ওপর ছড়ি ঘোরাতে আসেনি, বা আমরা অস্পৃশ্য জাতি, আমরা অশিক্ষিত জাতি, আমাদেরকে সবসময় কিছু শেখাতে হবে, বোঝাতে হবে, এটা আমাদের উপর মুরব্বি করতে তারা এদেশে আসেনি। কিন্তু তাদের এখনো কোনো নির্দিষ্ট কার্যপ্রণালী নেই। তারা ভীষণ ভালো মানুষ, অত্যন্ত স্নেহময়ী তারা, বা তার ভিতর দুজনের ভিতরে অত্যন্ত স্নেহ রয়েছে দেশের প্রতিটা মানুষের জন্য। কিন্তু শুধু স্নেহ দিয়েও আবার কাজ চলে না, যে কোনো কাজ করার জন্য আমাদের একটা কর্মপ্রণালী করার প্রয়োজন। কিন্তু এই সেভিয়ার দম্পতির নির্দিষ্ট কোনো কার্যপ্রণালী নেই। তুমি এলে তোমার সহকর্মী রূপে তাদের পেতে পারো, এবং তাতে তোমার ও তাদের উভয়েরই সুবিধা হবে। তুমি যদি আসো তাহলে অবশ্যই তুমি তাদেরকে তোমার সহকর্মী রূপে পেতে পারো, তাতে তাদেরও ভালো লাগবে কাজ করতে, তোমার মতন একটা মানুষকে তারা সঙ্গে পেলে, এবং তোমারও ভালো লাগবে তাদের মতন একটা এরকম স্নেহময় বা আন্তরিকভাবে মানুষদের কাছে পেলে। কিন্তু আসল কথা এই যে নিজের পায়ে অবশ্যই দাঁড়াতে হবে। কিন্তু সবসময় তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত একটা কথা মাথায় রেখো, কে তোমায় সাহায্য করবে, কে তোমায় আন্তরিকভাবে সাহায্য করবে, কে তোমার পাশে থাকবে, যে যাই করুক না কেন, তুমি কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত একটা কথা মনে রাখবে যে তোমাকে নিজের পায়ে অবশ্যই দাঁড়াতে হবে। নিজের পায়ে দাঁড়াতে হবে মানে তুমি তোমার নিজের বিশ্বাসের প্রতি, নিজের কর্মের প্রতি, নিজের মানসিকতার প্রতি কিন্তু একদম অটল থাকবে। কোনো কিছুতেই যেন তোমার ভাবনা চিন্তাকে না টলাতে পারে, তবেই তুমি যে কোনো কাজ করতে গেলে কিন্তু সক্ষম হবে। আমেরিকার সংবাদে জানলাম যে আমার দুজন বন্ধু মিস ম্যাকলাউড ও বস্টনের মিসেস বুল এই শরৎকালেই ভারত পরিভ্রমণে আসছেন। তিনি বলছেন যে আমেরিকাতে একটা সংবাদে জানতে পারলেন যে তার আরও দুজন বন্ধু আমেরিকা যারা ছিল, তো এই যে মিস ম্যাকলাউড ও বস্টনের মিসেস বুল তারা শরৎকালে ভারতে আসছেন। মিস ম্যাকলাউডকে তুমি লন্ডনে দেখেছো, সেই প্যারি ফ্যাশনের পোশাক পরিহিতা মহিলাটি। মানে প্যারিসে ফ্যাশনের মতন, প্যারিসের যে ফ্যাশন হয় সেই ফ্যাশনের যেরকম তখনকার দিনের মেয়েরা যেভাবে পোশাক পরতো, সেই পোশাক পরিহিতা মহিলাটিকে তুমি দেখেছো আগে থেকেই, তোমার তাকে মনে থাকার কথা। তো মিসেস বুলের বয়স প্রায় 50 এবং তিনি আমেরিকায় আমার বিশেষ উপকারী বন্ধু ছিলেন। আর মিসেস বুল তার বয়সটা হচ্ছে প্রায় 50 বছর। স্বামী বিবেকানন্দ যখন আমেরিকায় ছিলেন তখন তিনি এই স্বামী বিবেকানন্দের বিশেষ একজন বন্ধু ছিলেন, এবং তিনি অনেক উপকারও করেছিলেন, তাই জন্য তিনি বলছেন বিশেষ উপকারী বন্ধু। তারা ইউরোপ হয়ে এদেশে আসছেন, সুতরাং আমার পরামর্শ এই যে তাদের সঙ্গে এলে তোমার পথের একঘেয়েমি দূর হতে পারে। যেহেতু এই দুজন মানুষ ইউরোপ থেকে এদেশে আসছে, তাই তুমি যদি এদের সঙ্গে আসো তাহলে এই এত দূর যে তুমি পথ অতিক্রম করবে, সেই সুদূর আমেরিকা থেকে যে তুমি এখানে আসবে, তাহলে তোমার একঘেয়েমি, পথের যে একা একা আসার যে একঘেয়েমি, সেটা দূর হতে পারে। মিস্টার স্টার্ডির কাছ থেকে শেষ পর্যন্ত একখানা চিঠি পেয়ে সুখী হয়েছি, কিন্তু চিঠিটি বড় শুষ্ক এবং প্রাণহীন। লন্ডনের কাজ পণ্ড হওয়ায় তিনি হতাশ হয়েছেন বলে মনে হয়। তিনি বলছেন মিস্টার স্টাডির কাছ থেকে তিনি একটা চিঠি পেয়েছেন, কিন্তু লন্ডনে যে কাজটা তার হওয়ার কথা ছিল সেই কাজটাতে বোধহয় তিনি সফল হননি, যার জন্য তার সেই হতাশাটা তার চিঠির মধ্যে দিয়েও ধরা পড়েছে। সেই চিঠিটা ওই জন্য বোধহয় বড় শুষ্ক এবং প্রাণহীন হয়েছে। অনন্ত ভালোবাসা জানবে ইতি সদা ভগবৎ পদাশ্রিত বিবেকানন্দ। যেমন আমরা প্রতিটা চিঠি শেষে লিখে থাকি, কাউকে বড়জন হলে প্রণাম দিই, বন্ধু হলে তাদেরকে ভালোবাসা জানাই, ঠিক সেরকমভাবেই তিনি বলেছেন অনন্ত ভালোবাসা জানবে সদা ভগবৎ পদাশ্রিত। সদা মানে সবসময়, ভগবৎ হচ্ছে শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী রয়েছে যে গ্রন্থে, যেমন গীতা, সেই গীতাকে আমরা অনেক ভগবৎ বলে থাকি। তো সেই সদা ভগবৎ পদাশ্রিত বিবেকানন্দ, সেই ভগবতকে তিনি আশ্রিত করে তার জীবনটাকে এগিয়ে নিয়ে চলেন বলে তিনি তার নিজের নামটা দিয়ে এই চিঠিটা শেষ করেছেন। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো, আর যদি কোথাও কোনো বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।